আপনাদেরকে আরো একবার স্বাগত জানাচ্ছি এসএমএস বট এই লেকচারগুলো নিয়ে। গত লেকচারে আমরা আলোচনা করেছিলাম কিভাবে এসএমএসটা আসে, ফায়ারবেস থেকে এসএমএসটা যখন আসবে বা ট্রিগার হবে তখন এসএমএসটা কিভাবে যায় তার বেসিক ফাংশনালিটিগুলো আপনাদেরকে বুঝাই দিয়েছিলাম। আমার মনে হয় আপনি খুব ইজিলি লোকাল হোস্ট ব্যবহার করে নিজের রিয়েল ডিভাইসে, ইমুলেটর কাজ করবে না, সো রিয়েল ডিভাইসে আপনি টেস্ট করে দেখতে পারেন। একদমই হ্যান্ডি, একদম ইজি। আর কোনো সমস্যা হলে স্ক্রিনশট তুলে অবশ্যই গ্রুপে শেয়ার করে দেবেন আপনার স্টুডেন্ট আইডি সহ। অলরাইট, সো এবার আমরা দেখবো অন্য একটা জিনিস, সেটা হচ্ছে যখন এই যে আমার রিয়েল ডিভাইসে এই ডিভাইসে ধরেন একটা এসএমএস যখন আসবে, হ্যাঁ, আমার যখন এই ডিভাইসে একটা এসএমএস চলে আসবে, এসএমএস আসা মাত্রই আমরা চাচ্ছি কি এই ফোন থেকে এসএমএসটা চলে যাবে আমার সার্ভারে। এই ঘটনাটা কিভাবে ঘটে সেটা আপনাদেরকে একটু বুঝাই দিই। তার আগে চলেন আপনাদেরকে একটু পিএইচপি কোড এর সাথে রিলেটেড যে পিএইচপি কোড আছে সেটা একটু জানাই আসি। অলরাইট, সো আমরা দেখতে পাচ্ছি সোর্স কোডের আপনি যে ফাইলটা ডাউনলোড করবেন সেই ফাইলের মধ্যে দুটো পিএইচপি ফাইল আপনি দেখতে পারবেন। একটা হচ্ছে updateinfo.php। updateinfo.php কাজ কি, আপনার মাইসিকিউএল সার্ভারে এসএমএস আসা মাত্র এই আপডেট পিএইচপি কি করবে, ওটাকে ধরবে এবং ইনস্ট্যান্ট ওটা সার্ভারে রেখে দিবে। আর view.php আমি এমনি দিয়েছি, view.php দিয়েছি যাতে করে আপনি ডাটাবেজে না ঢুকে একটা view.php একটা পিএইচপি ফাইলের মাধ্যমে আপনি একটা লিংকের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে এই এসএমএস গুলো দেখতে পারেন। বিকজ আপনার উদ্দেশ্য তো বারবার যদি ডাটাবেজে ঢোকা লাগে আরেক ভেজাল, সো এই জন্য view.php দিয়েছি। অলরেডি এটা দেওয়ার কোনো মানে ছিল না, বিকজ সিজন 2 তে সার্ভার এনএপিআই সেকশনে এই সব কিছু কিন্তু কভার করাই হয়েছে। সো নাও এবার আমাদের আস্তে আস্তে আমরা স্টেপ বাই স্টেপ আসি। চলেন, আমাদের প্রাথমিক উদ্দেশ্য কি বলেন তো? আমাদের প্রাথমিক উদ্দেশ্য আমাদের ফোনে, যেই ফোনের মধ্যে বট আছে, এসএমএস বট যেই ফোনে আছে, ওই ফোনে কোনো একটা মেসেজ, ওটিপি যখনই আসবে, আসা মাত্র কিছু একটা ট্রিগার হও, এটা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্যোগ, তাই তো? সো এই প্রাথমিক উদ্যোগের জন্য আমরা চলে যাব ম্যানিফেস্টে। আমরা দেখব ম্যানিফেস্টে একটা ব্রডকাস্ট রিসিভারকে কল করা হয়েছে। এই যে দেখেন, রিসিভার, একটা রিসিভারকে কল করা হয়েছে, নাম হলো এসএমএস রিসিভার। কোথায় আছে এসএমএস রিসিভার? জাভা ক্লাসটা, এই যে জাভা ক্লাসটা এসএমএস রিসিভার। ওকে, আমি জাভা ক্লাসটা একটু বুঝাই দেবো আপনাদেরকে, বোঝানোর কিছু না, একদম সহজ। আপনাদেরকে এতদিন যা যা শিখাইছি আমার মনে হয় এইসব কোড দেখা মাত্র বুঝে যাওয়ার কথা, কোনটার মানে কি সবকিছু ভেঙে বলার দরকার হয় না। অলরাইট, সো এসএমএস রিসিভার একটা রিসিভার। এটা টাইপ কি দেখেন, ইন্টেন্ট ফিল্টারে লেখা আছে অ্যান্ড্রয়েড প্রোভাইডার টেলিফোনি এসএমএস রিসিপ্ট। এই কথাটা লেখার মানে হলো এইটা এমন একটা রিসিভার যে যখনই আমার ফোনে কোনো রকম এসএমএস রিসিভড হবে, যদি এসএমএস পারমিশন ওই অ্যাপসের মধ্যে ইনেবল থাকে বা রিয়েল টাইম পারমিশনটা অ্যালাউ করা থাকে, যখনই ওই ফোনের মধ্যে কোনো একটা এসএমএস আসবে সাথে সাথে এই এসএমএস রিসিভার কল হবে। বুঝা গেছে? যখনই ইনস্ট্যান্ট। তার মানে আপনি ধরেন আপনার এসএমএস বট যে অ্যাপসটা আমরা এমুলেটারে দেখতে পাচ্ছি, এই অ্যাপসটা অন থাকা লাগবে না। ধরেন এই সব কিছু কাটাকাটি একেবারে মনে করেন ফোনটা অন্য স্টেটে আছে, হ্যাঁ? সো যখনই আসলে এসএমএস রিসিভড হবে, কোনো এসএমএস রিসিভড হবে, তখন কল হবে কে বলেন তো? এসএমএস রিসিভার জাভা ক্লাস। ভেরি সিম্পল। এসএমএস রিসিভার জাভা ক্লাসটার এক্সটেনশন হচ্ছে ব্রডকাস্ট রিসিভার এবং এর মধ্যেও একটা মাত্র মেথড আছে দেখেন, মূলত অন মেসেজ রিসিভড মেথড কি সেটা দেখেই আপনার বুঝে যাওয়ার কথা। যখনই এসএমএসটা আপনার ফোনের মধ্যে গুতানি দিল বা আসলো, একটা এসএমএস আসলো, একটা ওটিপি আসলো, গুগল থেকে একটা ওটিপি আসলো, ব্যাংক থেকে একটা ওটিপি আসলো, তাই না? একটা এসএমএস আসলো, যে কোনো এসএমএস, জিবি থেকে অফার আসলো, সাথে সাথে কে ট্রিগার হলো? এই ম্যানিফেস্টের ডিক্লারেশন অনুসারে এসএমএস রিসিভারের একটা মেথড ট্রিগার হলো, সেটা হচ্ছে অনরিসিভ মেথড। অনরিসিভ মেথডের মধ্যে আসলে কিছু যৌক্তিক ঝামেলা করে এই যে বান্ডেল ইন্টেন্ট ডট গেট এক্সট্রা, এই ইন্টেন্ট থেকে বান্ডেল ধরা হয়েছে, বান্ডেল থেকে আসলে অবজেক্ট হিসেবে এই যে পিডিউএস, এইটা আপনার একটু আনইউজুয়াল লাগতে পারে। মূলত ওই সিস্টেমের কমান্ড এগুলো, অ্যান্ড্রয়েডের যে লিনাক্স সিস্টেম, সেই সিস্টেম আসলে যেভাবে ইনবক্সটাকে রেখেছে সেইভাবে ইনবক্সটাকে আবার টেনে নিয়ে আসা হয়েছে। ভেরি সিম্পল। সো এখানে ফর লুপ ব্যবহার করা হয়েছে যে যদি একাধিক এসএমএস আসে একসাথে, তাতেও এটা কাজ করতে পারে যাতে। এনিওয়ে, সো আমরা দেখতে পাচ্ছি এখানে কি হলো, এসএমএসটা সে ধরলো, এই যে এসএমএসটা ধরলো, ফলো ব্যবহার করা হলো যাতে মাল্টিপল এসএমএস হলে সেটাও ঘুরে ঘুরে কাজ করতে পারে, একসাথে 3টা এসএমএস আসলে যাতে 3বার কল হয়। এই যে অবজেক্টটা থেকে কিন্তু আমি কারেন্ট মেসেজের মধ্যে মালপাতি পেয়ে গেলাম। ওই যে এসএমএসটা ইনস্ট্যান্ট, ধরেন একটা ওটিপি আসে ফেসবুক থেকে, ওই যে এসএমএসটা, এই এসএমএসটা কারেন্ট মেসেজের মধ্যে চলে আসলো, ব্যাকএন্ডে অটোমেটিক ঘটতেছে ঘটনাগুলো। অলরাইট, আমরা যখন কারেন্ট মেসেজ পেলাম এখান থেকে কিন্তু খুব ইজিলি আমরা সেন্ডার নাম্বার, মেসেজ এবং কখন আসলে মেসেজটা করা হয়েছে সেই টাইমটা বের করে নিলাম। এই কারেন্ট মেসেজ থেকেই দেখেন 3টা তথ্য আমি পেয়ে গেলাম এবং টাইমটাকে আমরা রিডেবল করে নিলাম ডেট ফরম্যাট ইউজ করে, এসএমএস টাইম। তার মানে 3টা তথ্য দেখেন, এসএমএস নাম্বার পেলাম আমরা, মানে সেন্ডার নাম্বার, কোন নাম্বার থেকে এসএমএসটা আসছে, এসএমএসটা কি, মেসেজ এবং টাইম, এই 3টা জিনিস, এসএমএস টাইম, এই 3টা জিনিস কিন্তু আমরা পেয়ে গেলাম। এখন আমাদের উদ্দেশ্য কি? এই যে 3টা তথ্য ব্যাকএন্ডে আপনার বট ধরলো, এই তথ্যটাকে সার্ভারে পাঠিয়ে দিতে হবে, তাই তো? তো সার্ভারে পাঠানোর জন্য আমরা সেন্ড এসএমএস সেন্ড টু সার্ভার নামে একটা মেথড নিজেরা তৈরি করেছি এবং এই মেথডের মধ্যে খাবার হিসেবে আমরা 3টা জিনিস খাইয়েছি, 4টা জিনিস অ্যাকচুয়ালি। একটা হচ্ছে, প্রথমটা হলো কনটেক্সট। এই কনটেক্সটটা কোথা থেকে আসতেছে দেখেন, এই যে অন রিসিভ মেথডের যে কনটেক্সট, এই কনটেক্সটটাই আমরা আসলে পাস করে দিচ্ছি এখানে, সেন্ডার নাম্বার পাস করে দিচ্ছি, মেসেজ এবং এসএমএস টাইম, এই তথ্যগুলো আমরা পাস করে আসলে কল করছি এসএমএস সেন্ড টু সার্ভার। এসএমএস সেন্ড টু সার্ভারে যদি আমরা যাই, খুব সিম্পল, সার্ভার এনএপিআই সেকশনে যা শিখিয়েছি একদম হুবহু তাই, একটু চেঞ্জ আছে আর কি। সো এখানে আসলে সার্ভারের ঠিকানাটা দিবেন। কোন ঠিকানাটা দিবেন বলেন? যেখানে updateinfo.php ফাইলটা আছে, এই ফাইলটা আপনি সার্ভারে বা হোস্টিং এ কোথাও একটা জায়গায় তো রাখবেন, তার যে ঠিকানাটা, সেই ঠিকানাটা আপনি এখানে দিবেন। এবং এখানে আমরা আসলে একটা স্ট্রিং রিকোয়েস্ট করেছি। স্ট্রিং রিকোয়েস্টের মেথড হলো পোস্ট মেথড। পোস্ট মেথডে স্ট্রিং রিকোয়েস্ট করে আমরা ওই পোস্ট মেথডে খুবই সিকিউরলি তার সাথে আসলে কিছু তথ্য এখানে জুড়ে দিচ্ছি। এই যে লাস্টে আপনি ম্যাপ এখানে দেখতে পারবেন, map.params, এখানে কিছু হ্যাশ ম্যাপে যেভাবে আমরা কি এবং ভ্যালু দিই, এখানে কি হচ্ছে পাসওয়ার্ড, ভ্যালু হচ্ছে এটা, সেন্ডার নাম্বার,
মেসেজ মেসেজ, এসএমএস টাইম, তাই না? কি এবং ভ্যালু হিসেবে আমরা এই তথ্যগুলো দিয়ে দিচ্ছি। এগুলো সিকিউরলি পোস্ট মেথডের মাধ্যমে চলে যাবে আমাদের কোথায়? এই পিএইচপি ফাইলের মধ্যে। খুবই সিম্পল, এই পিএইচপি ফাইলের মধ্যে চলে যাবে। সো দেখেন আমরা এই 3টা তথ্য তো জানেনই যে সেন্ডার নাম্বার, আমরা সেন্ডার নাম্বার এইভাবেই দিলাম কি এবং ভ্যালু হিসেবে এই যে ভ্যালুটা, এই যে এখান থেকে আসা যে ভ্যালুটা সেটা দিয়ে দিচ্ছি। মেসেজ এসএমএস টাইম, এই 3টা তথ্য বোঝা গেছে। আমরা একটা পাসওয়ার্ড দিচ্ছি, যেমন আমি 123456789 দিয়ে রেখেছি। এই পাসওয়ার্ডটা কেন দিচ্ছি? কারণ পোস্ট মেথডটা খুবই সিকিউর। পোস্ট মেথডের মাধ্যমে আপনার এই সার্ভারে updateinfo.php তে আসলে সে হিট করবে এবং আসলে সে একটা পাসওয়ার্ড নিয়ে যাবে। এই পাসওয়ার্ডটা কেবলমাত্র আপনিই জানেন আর আপনার অ্যাপসের ভিতরে বটই জানে, তাই না? এটা কোনো হ্যাকার বা থার্ড পার্টি জানে না। সো আপনার অ্যাপসটা বা আপনার পিএইচপি ফাইলটা তখন ইন্টারাক্ট করবে যখন এই পাসওয়ার্ডটা ম্যাচ করবে। সো আপনি কি করবেন? এই পাসওয়ার্ডটা বদলাই দিবেন। আপনি এই পাসওয়ার্ডটা ধরেন 12345 জায়গায় দিলে আপনি 999 দিলেন ধরেন, ফর এক্সাম্পল, অথবা কঠিন কোনো একটা পাসওয়ার্ড দিলেন। অলরাইট, সো আমরা চলেন এই update.info.php তে যখন হিট করবে এবং সে আসলে সাথে করে বই নিয়ে যাবে পোস্ট মেথডে কি এই তথ্যগুলা, পাসওয়ার্ড নিয়ে যাবে, সেন্ডার নাম্বার, মেসেজ, এসএমএস টাইম। উদ্দেশ্য কি? যে পিএইচপি ফাইল updateinfo.php তুমি এই তথ্যগুলা প্রথমে পাসওয়ার্ডটা চেক করে দেখো যে পাসওয়ার্ডটা কি 999, তার মানে আপনি যেটা সেট করে দিয়েছেন সেটা প্রথমে চেক করে দেখো যে এটা কিনা। যদি তাই হয় তাহলে সেন্ডার নাম্বার, মেসেজ এবং এসএমএস টাইমকে তুমি ডেটাবেজে লোড করে রাখো। তো চলেন আমরা আমাদের কোডে চলে যাই, এবং সেখান থেকে আমরা updateinfo.php ফাইলটাকে একটু দেখি যে কি আছে। updateinfo.php ফাইলটাকে আমি যদি ওপেন করি তাহলে আমি দেখতে পারবো পাসওয়ার্ডটা পোস্ট মেথডে নিয়ে নিয়েছে, সেন্ডার নাম্বার হিসেবে নিয়ে নিয়েছে এবং এই ভ্যারিয়েবলের মধ্যে রেখেছে, মেসেজটা নিয়ে নিয়েছে, এসএমএস টাইমটা নিয়ে নিয়েছে। এই তথ্যগুলো পোস্ট মেথডে কে পাঠাইলো? এই ভল্লি পাঠাইলো স্ট্রিং রিকোয়েস্টের মাধ্যমে। ওকে, পোস্ট মেথডে খুবই সিকিউরিটির সাথে পাঠাই দিল। সো ও এইগুলোকে ধরলো, ধরার পরে আমি কন্ডিশন দিচ্ছি ইফ পাসওয়ার্ড ইকুয়াল টু 123456789 যদি পাসওয়ার্ড ইকুয়াল টু এই হয় তাহলেই তুমি কেবলমাত্র কাজ করো, এই যে এই কোডগুলো এক্সিকিউট করো, নাহলে দরকার নাই। তাহলে এখানে আপনি কি দিবেন? আপনার পাসওয়ার্ড, এই যে এই আপনি অ্যাপসের যে পাসওয়ার্ডটা দিয়েছেন 999, এখানেও সেম পাসওয়ার্ড ইউজ করবেন। বিকজ একজন হ্যাকার অথবা মিডলম্যান যদি মাঝখানে আপনার পাসওয়ার্ড না থাকে তাহলে কি এই পিএইচপি ফাইলের তথ্যটা যদি সে জেনে যায় বা এই লিঙ্কটা জেনে যায় তাহলে এই লিঙ্কের মাধ্যমে সেও কিন্তু আপনার ডাটাবেজে ভুয়া তথ্য, ভুয়া একটা এসএমএস বা ভুয়া একটা জিনিস পাঠিয়ে দেওয়ার সামর্থ্য রাখে। যদি পোস্ট মেথডে সেটা পাঠানো একটু টাফ, তারপরেও যদি পাসওয়ার্ড প্রোটেকশন হয় তাহলে আপনি পুরোপুরি নিরাপদ। বিকজ কোনোভাবেই সে আসলে জানতে পারলো না যে এই পাসওয়ার্ডটা কি ছিল, এটা শুধুমাত্র আপনার অ্যাপসে জানে, অ্যাপসের মধ্যে কোড করে দেওয়া। এবং আপনি যদি এই যে মেথডটা এটা যদি HTTPS মেথড হয়, তার মানে আপনার যে ওয়েবসাইট যেখানে যে হোস্টিং সেখানে যদি SSL সার্টিফিকেট থাকে, তার মানে HTTPS প্রোটোকলে আপনি যদি লিঙ্কটা ইউজ করেন তাহলে আসলে পুরোপুরি এনক্রিপ্টেড অবস্থায় থাকবে। অলরাইট, সো গেলাম আমরা, তার মানে আমরা বুঝলাম যে এখানে পাসওয়ার্ডটা দেওয়া আছে সিকিউরিটি রিজনে। এই পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে তাহলে কি হবে? উদ্দেশ্য হচ্ছে এই সেন্ডার নাম্বার, যে কে এসএমএসটা পাঠাইছে, মেসেজ এবং এসএমএস টাইম, এই তথ্যগুলো এখানে চলে আসতেছে। এই তথ্যগুলো তুমি সার্ভারে রেখে দাও। সো সার্ভারে রেখে দেওয়ার জন্য আপনাকে কি একটা ডাটাবেস তৈরি করতে হবে। ডাটাবেসের কানেকশন ভেরিয়েবলের মধ্যে সেই তথ্যগুলো সুন্দরভাবে দিতে হবে। ভেরি সিম্পল। এরপরে আমরা বলেছি ইনসার্ট ইনটু এসএমএস। এসএমএস হচ্ছে টেবিল নেম, মানে আমি যে টেবিলের নাম দিব সেই টেবিল। ইনসার্ট ইনটু মাই টেবিল। সেন্ডার নাম্বার নামে একটা কলাম তৈরি করব, মেসেজ নামে একটা কলাম তৈরি করব, এসএমএস টাইম নামে একটা কলাম তৈরি করব এবং ভ্যালুস হিসেবে এখান থেকে যে আসা আমার এখান থেকে পাওয়া যে সেন্ডার নাম্বার, মেসেজ, এসএমএস টাইম, এই তথ্যগুলোকে সে সার্ভারের ডাটাবেসে লোড করে দিচ্ছে। ভেরি সিম্পল। দেন MySQL আই কোয়ারি কন ভ্যারিয়েবল দিলাম, SQL দিলাম। অলরাইট, সো আমি আমার ডাটাবেস এখন আর লোকাল হোস্ট বা কোনো কিছু ওপেন না করে আমি একদম জ্যাম দিয়ে দেখাই দিই। সো আমরা যদি আমাদের অ্যাডমিন প্যানেলে চলে যাই লোকাল হোস্টের আমার ডাটাবেসের মধ্যে, সেখানে তো নিশ্চয়ই আমি একটা ডাটাবেস তৈরি করবো, তাই না? সেই ডাটাবেসের একটা নাম দিব, ফর এক্সাম্পল এসএমএস ডাটাবেস, তাই না? এরকম একটা ডাটাবেস তৈরি করবো। ভেরি সিম্পল। তাইলে আমি এসএমএস ডাটাবেসটা তৈরি করে ফেললাম। এসএমএস ডাটাবেস তখন আমি কি করবো? লোকাল হোস্ট ডিবি ইউজার, এখানে ডিবি ইউজার, লোকাল হোস্ট হলে এটার ইউজার হলো রুট, পাসওয়ার্ডের এখানে ফাঁকা, কারণ লোকাল হোস্টের পাসওয়ার্ড থাকে না। কিন্তু আপনার যদি যেই হোস্টিং ব্যবহার করছেন অথবা 00 ওয়েব হোস্ট ব্যবহার করছেন, যদিও এই ধরনের কাজের জন্য 00 ওয়েব হোস্ট ফ্রি জিনিস ইউজ করা ভালো না, যাই হোক, আপনি আপনার যে ডাটাবেসের পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ড দিলেন। ধরেন আমি যদি পাসওয়ার্ড বলি 1234566, এটা হচ্ছে পাসওয়ার্ড 7, অলরাইট। এবং ডাটাবেসের নাম দিবেন, ডাটাবেসের নাম দিব তাহলে আমি কি এই যে ডাটাবেসটা আপনি তৈরি করলেন সেই নাম। ভেরি সিম্পল। এখানে খালি জাস্ট তথ্যটা চেঞ্জ আসবে, এসএমএস ডাটাবেস। ওকে, সো ডাটাবেসের মধ্যে গিয়ে আপনি একটা টেবিল তৈরি করবেন, টেবিলের নাম দিবেন ফর এক্সাম্পল এসএমএস টেবিল, এরকম একটা নাম দিবেন। এটার কলাম হবে 4টা কলাম তৈরি করবো, কারণ একটা আইডি লাগবে। তাহলে আমরা এখানে প্রথমটা দিব আইডি ইন্টিজার, এটা হচ্ছে অটো ইনক্রিমেন্ট, এআইতে ক্লিক করবো, এটা অটো ইনক্রিমেন্ট। আমরা পরবর্তীতে দেখেন এই সেম নামে কলাম তৈরি করবো। একটা কলামের নাম দিব সেন্ডার নাম্বার, মানে যে এসএমএসটা করবে তার নাম্বার। সো এখানে আমি ইন্টিজার না দিয়ে ভ্যাটচার ইউজ করি, বিকজ নাম্বারটা +88 দিয়েও আসতে পারে। সো ভ্যাটচার ইউজ করা নিরাপদ হবে। সো এখানে একটা নাম্বার কত হতে পারে, কত ক্যারেক্টারে হতে পারে? 11টা ক্যারেক্টার। আমি সেফ সাইড থেকে 20 দিয়ে দিই এবং এখানে বাই ডিফল্ট নাল দিয়ে রাখি, এবং তারপরে আমি আরো একটা তৈরি করবো কলাম, সেটা হচ্ছে মেসেজ। এই যে আরেকটা মেসেজ নামে একটা কলাম তৈরি করলাম, এটা আমি টেক্সট হিসেবে দিই এবং এটার সাইজ দিই 200 ক্যারেক্টারের একটা বড় এসএমএস তো হতে পারে, তাই না? সো মেসেজ নামে এটারও বাই ডিফল্ট আমি নাল দিয়ে রাখলাম এবং একদম শেষ এসএমএস টাইম নামে আমি একটা কলাম তৈরি করবো ডাটাবেসে, এসএমএস টাইম। এটাও আমি ভ্যাটচার ইউজ করতে পারি অথবা টেক্সট ইউজ করতে পারি। এখানেও আমি ধরেন 100 দিয়ে রাখলাম এবং বাই ডিফল্ট নাল দিয়ে রাখলাম। ভেরি সিম্পল, একটা ডাটাবেস আমি বানাই ফেললাম। আপনি আপনার মতো করে একটা ডাটাবেস বানালেন, যে ডাটাবেসগুলো দেখেন স্ট্রাকচার যদি আপনি দেখেন, এটার কলাম হবে হলো সেন্ডার নাম্বার, মেসেজ, এসএমএস টাইম। আপনি আপনার মতো করেও দিতে পারেন, কলাম নাম্বার অন্য নামেও দিতে পারেন, কিন্তু সেম নাম দিবেন এই জন্য যে যদি আপনি এখানে
যেটা ইউজ করবেন, এই যে সেন্ডার নাম্বার আমি যেভাবে ইউজ করেছি সেম ভাবে কিন্তু কলামের নাম ইউজ করলাম, এই যে সেম ভাবে কলামের নাম ইউজ করলাম। সো আপনি যদি এটা চেঞ্জ করে দিতে চান, সো এখানে চেঞ্জ করে দিবেন, ভেরি সিম্পল। আর এগুলো তো সেম থাকবে। তার মানে কি আপনার এই পিএইচপি ফাইলটা কি করবে, আপনার ডেটাবেজের সাথে কানেকশন ঘটাবে এবং এসএমএস ডেটাবেজের মধ্যে ইনসার্ট ইনটু এসএমএস না দিয়ে এবার আমি বলবো এসএমএস টেবিল। কোন টেবিলের মধ্যে আপনি এসএমএসটা সেভ করতে চান, এই যে আপনার যে টেবিলটা আছে এসএমএস টেবিল, এই যে আমার এসএমএস ডাটাবেজের মধ্যে এসএমএস টেবিল। সো এসএমএস টেবিল ডাটাবেজের মধ্যে যদি আপনি রাখতে চান টেবিলের নামটা দিবেন, আপনি আপনার মতো করে নাম দিবেন, ব্যাস হয়ে গেল, এটা অটোমেটিক্যালি কাজ করবে।